আমাদের টেক সাইকাই চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। গতকাল আমাদের চ্যানেলে টেক নিউজ আসেনি, এরকম মাঝে মাঝে গ্যাপ হয়ে গেলে সত্যি খুব খারাপ লাগে এবং তার জন্য আজকে যেভাবে হোক টেক নিউজ দিতেই হতো, কোনোভাবে মিস করার জায়গা ছিল না। তো আজকে প্রচুর টেক নিউজ আছে, অবশ্যই সেসব দিয়ে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য খোলা রয়েছে, সেটা টিপে দিয়ে যাবেন অবশ্যই। তাহলে প্রথম খবরের দিকে যাই আমরা। প্রথম খবরেই বলবো, গুগল যে সার্চ ইঞ্জিন আছে তাদের সার্চ করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে তারা ভীষণ একটা বিশাল বড় ইমপ্রুভমেন্ট আনছে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিয়ে আসতে চলেছে সেই সার্চের ক্ষেত্রে। অর্থাৎ মনে করুন, একটা উদাহরণ হিসেবে বলছি, আপনি কোনো গানের দুটো লাইন গুনগুন করে গাইলেন এবং সেই গানটা গুগল খুঁজে দেবে সাথে সাথে। এরকমভাবেই আপনি অদ্ভুত রকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একদম পার্টিকুলারলি সেই জিনিসটা ঠিক যেরকম চাইছেন সেরকমভাবেই সার্চ করতে পারবেন। অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে, তবে তার আগে গুগল তার নমুনা এমন একটা দেখিয়েছে যে একটু হাসি লাগে, একটু ট্রোল করতে ইচ্ছা হয়। গুগলে সার্চ করলে ইন্ডিয়ান ক্রিকেটার যিনি আছেন শুভমান গিল, তার ওয়াইফ নাম দিয়ে সার্চ করলে সেখানে সচিন তেন্ডুলকর, আরেকজন ক্রিকেটার, তার মেয়ে সারা তেন্ডুলকরের নাম চলে আসছে। এটা একটা বড় গ্লিচ বা যা হোক কিছু একটা ফল্ট হবে, তার জন্য গুগলের এই ব্যাপারটা নিয়ে আজকে টুইটারে বিশাল ট্রেন্ডিং চলছে। এছাড়াও দুদিন আগে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। আফগানিস্তানের প্লেয়ার রশিদ খান, তার ওয়াইফের নাম সার্চ করলে সেখানে চলে আসছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির যিনি ওয়াইফ অনুষ্কা শর্মা, তার নাম। গুগল সার্চ ইঞ্জিন মাঝে মাঝে এরকম করে, এরকম গণ্ডগোল করে। তবে যাই হোক, উন্নতি করছে, এটা অবশ্যই ভালো জিনিস এবং এটার জন্য গুগলকে একটা থামস আপ দিতেই হবে। যদি আমাদের ভিডিওতে এখনও থামস আপ না দিয়ে থাকেন, তাহলে অন্তত গুগলের জন্য থামস আপটা। আজকে বিকালে আমাদের চ্যানেলে OnePlus-এর উপর একটা ভিডিও এসেছিল। OnePlus যে ব্র্যান্ডটা এসছে সেটা প্রথম থেকেই বহু মিথ্যা কথা বলেছে আমাদের, বহু প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো শেষ অবধি রক্ষা করেনি। এসব ব্যাপারে অনেক আলোচনা করেছি। ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক রইল, অবশ্যই দেখে দেবেন। তো সেই OnePlus-এর OnePlus 80 ফোনটা যে লঞ্চ হয়েছে কয়েকদিন আগে গ্লোবালি, ইন্ডিয়াতে যার দাম হয়েছে 43,000 রুপি বেস ভেরিয়েন্টের, এবং সেটা বাংলাদেশে গেলে অবশ্যই 50,000 টাকা দাম পেরিয়ে যাবে। কিন্তু সেই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে যে তার দাম কিন্তু অনেকটাই কম। চীনে দেখা যাচ্ছে 3399 ইউয়ান তার দাম রাখা হয়েছে, যেটা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি মোটামুটি 35,000 রুপির আশেপাশে আসে, এবং বাংলাদেশে গেলে সেক্ষেত্রে এই ফোনটা 45,000 টাকার নিচে পাওয়া যাওয়ার কথা। জানি না এটা OnePlus কেন করলো, তবে এটা জানি যে ইন্ডিয়ান মার্কেটকে OnePlus ভীষণ গুরুত্ব দেয় এবং তারা ইন্ডিয়াতে অফলাইন অর্থাৎ অনলাইনে যেটা ওয়েবসাইটে বিক্রি হয় সেখানে নয়, বিভিন্ন দোকানে টোকানে তাদের যে শোরুম তৈরি হবে তার জন্য তারা 100 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। 100 কোটি সংখ্যাটা ভাবুন। কোম্পানি যখন যা কিছু বলে সেটা অকারণে বলে না, এটা একদম নিশ্চিত জানবেন। সেক্ষেত্রে পোকো X3-র ভিডিওতে পোকো F2-র নাম কেন দেখা যাচ্ছে, অনুজ শর্মা কেন পোকো F2 নিয়ে আবার একটু আলোচনা শুরু করেছেন, এটা কোথাও না কোথাও ইঙ্গিত তো ছিলই। এবং এইসব যে কথা এসেছিল এখন বোঝা যাচ্ছে সেগুলো কেন এসেছিল। পাকিস্তানে ওই যে আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম না যে একটা ফোন যার মডেল নাম্বার M2010J1CG, এই মডেল নাম্বারের ফোনটা পাকিস্তানে লিস্টেড হয়ে গেছে বা পাকিস্তানে অলরেডি তার রিটেল বক্স চলে এসছে। অর্থাৎ এই ফোনটা পোকো F2 হবে, অথবা পোকো F1 Pro হবে, অথবা পোকো F3 Pro হবে, কিছু একটা নামে তো আসবে। পোকো F সিরিজের কোনো একটা ফোন হবে এটা, এবং মডেল নাম্বার পাকিস্তানে আসা ফোন দিয়ে সব কিছু দিয়ে আমরা এটা বুঝতে পারছি। এবং এই ফোনটা সম্ভবত ডায়মন্ডসিটি প্রসেসর দিয়ে আসছে, এটাও ধরে নিতে পারেন 99% কনফার্ম খবর। ইন্ডিয়াতে পিক্সেল 4a এই ফোনটার গতকাল রাতে সেল ছিল, এবং যেখানে আমি ফোনটা কিনে নিয়েছি, এবং সেই ফোনটার রিভিউ অবশ্যই আমাদের চ্যানেলে আসবে যেরকম আপনাদের কথা দিয়েছিলাম। কিন্তু পিক্সেল 4a এই ফোনটা ইন্ডিয়াতে মাত্র 30 মিনিটের মধ্যে সব ইউনিট বিক্রি হয়ে গেছে। যে কটা ইউনিট বিক্রির জন্য এসেছিল কোম্পানি একটাও রাখতে পারেনি, সব কটা বিক্রি হয়ে গেছে 30 মিনিটে। তার মানে লোকে পিক্সেল 4a দেখতে চাইছে, কিনতে চাইছে, পিক্সেল 4 এর চাহিদা রয়েছে, এটা বোঝা যাচ্ছে। রাত 12টার সময় সেল ছিল, এটাও মাথায় রাখতে হবে, কিন্তু 30 মিনিটে আউট অফ স্টক। স্যামসাং গ্যালাক্সি S21, আপনারা জানেন যে আগামী বছরের জানুয়ারি মাসে সেই ফোনটা আসতে পারে, এবং আরেকটা লিক হালকা হালকা শোনা যাচ্ছে যে সেটা নাকি ডিসেম্বরেই লঞ্চ হয়ে যেতে পারে, যদিও সেটা অতটাও বিশ্বাসযোগ্য নয় বলে আমার মনে হচ্ছে। তবে সেই ফোনটাতে যে এবার S Pen থাকবে এই খবরটা কিন্তু মোটামুটি কনফার্ম, এবং এই ফোনটাতে কি প্রসেসর থাকবে, স্যামসাংয়ের Exynos 2100, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 875, দেখা যাক কি থাকে। তবে এই ফোনটা এখন 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, এবং এর ব্যাটারি তার থেকে জানা যাচ্ছে, এবং এই ফোনটাতে জানা যাচ্ছে যে 25 ওয়াটের চার্জার আছে। হ্যাঁ, S21 আলট্রা বা প্লাস নয়, কিন্তু S21-এ 25 ওয়াটের চার্জার। এর আগে আপনাদের টেক নিউজে বলেছিলাম যে S21 আলট্রাতে থাকবে কিন্তু 65 ওয়াটের চার্জার।
সেক্ষেত্রে 25 ওয়াটের চার্জার দিয়ে S21 যেটা আমার মতে ঠিকই আছে। আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও এখন অবধি কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন। অনেক কাজ দিয়ে দিলাম আপনার জন্য। ইনফিনিক্সের প্রচুর ফ্যান। ইনফিনিক্সের যদিও সব ফোন আমার ঠিক পছন্দ হয় না, বিল্ড কোয়ালিটি বেশিরভাগ ফোনের ক্ষেত্রেই ভালো থাকে না এবং প্রসেসর খারাপ থাকতো। ইনফিনিক্স প্রসেসরের জায়গাটা উন্নতি করেছে, বিল্ড কোয়ালিটিও আমার মনে হচ্ছে ক্রমশ তারা ভালো করবে বা করতে চলেছে। তবে একটা দুর্বলতা এখনও তাদের রয়েছে, সেই ব্যাপারে আসছি। তার আগে বলি, ইনফিনিক্স নোট 7 সবে লঞ্চ করেছিল আমাদের এখানে, এবং নোট 7-এর পর নোট 8 আর 8i এই ফোন দুটো গ্লোবালি লঞ্চ করে গেল। এবং ইনফিনিক্স নোট 8-এ স্পেসিফিকেশনস কিন্তু ভালো আছে। 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দিয়ে কোয়াড ক্যামেরা সেটআপ আছে ব্যাক সাইডে, ফ্রন্টে ডুয়াল সেলফি ক্যামেরা আছে যেখানে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং এখানে আছে 5200 mAh ব্যাটারি, ফাস্ট চার্জারের সাপোর্ট আছে। এছাড়া এখানে প্রসেসর দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হিলিও G80। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে এই ফোনটা ইন্ডিয়ান প্রাইসিংয়ে যদি আমরা ধরি 15,000 রুপির নিচে, আর বাংলাদেশে 20,000 টাকার নিচে আসবে। সেক্ষেত্রে নভেম্বর মাসে এই ফোনটা আসতে পারে, এরকমই ইনফিনিক্সের তরফ থেকে খবর। সেক্ষেত্রে নোট 7 যারা কিনে ফেলেছেন সদ্য তাদের কি হবে ভাবলেও খারাপ লাগে। ফোন কোম্পানিগুলো এগুলো আমাদের সাথে একেবারেই ঠিক হচ্ছে না। এবং এই ফোন কোম্পানিগুলোর কথা যেখানে এসেই গেল, সেখানে অ্যাপেলের কথা আসবেই। অ্যাপেল আইফোন 12 কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। আপনাদের আমি বলেছিলাম যে এর দাম আমার কিন্তু পছন্দ হয়নি। অনেকেই বলছে ভালো, যেরকম সবাই বলে ভালো। অ্যাপেলের ফোন লঞ্চ হওয়া মানেই তার ভালো বলতেই হবে, এটাই যেন স্বাভাবিক প্রবণতা। যাই হোক, অ্যাপেল আইফোন 12 তাতে অ্যাপেলের বায়োনিক A14 চিপ আছে, এবং তার জন্য অ্যাপেল লঞ্চ ইভেন্টের অনেকটা সময়, প্রায় অনেকটা 50%-এর কাছাকাছি সময় তারা খরচা করেছে পারফরমেন্সের ব্যাপারে বলে। সেই পারফরমেন্স কতটা বেটার? অ্যাপেলের বায়োনিক A13 যেটা চিপ ছিল আইফোন 11-এ, সেই A13 চিপের থেকে এর পারফরমেন্স মাত্র 20% ইমপ্রুভ করেছে, এবং এখানে দেখা যাচ্ছে মাল্টি করে যে ইমপ্রুভমেন্ট সেটা মাত্র 8%। সেক্ষেত্রে অ্যাপেলের আইফোন 11 সিরিজ ইন্ডিয়াতে এখন সেলে পাওয়া যাচ্ছে 48,000 রুপিতে। বায়োনিক A13 চিপ দিয়ে আইফোন এসি 2020 ইন্ডিয়াতে এখন সেলে পাওয়া যাচ্ছে 26,000 রুপি দিয়ে। সেখানে কেন ইন্ডিয়াতে একজন মানুষ 70,000 রুপি দিয়ে অ্যাপেলের বায়োনিক A14 দেওয়া আইফোন 12 মিনি নেবে? এটা সত্যিই আমি বুঝতে পারিনি, ভিডিওতে সেটাই বলেছিলাম। এবং বাংলাদেশে আইফোন 12 সিরিজ যখন যাবে, আপনাদের জন্য বলবো অবশ্যই 1 লাখের ওপরে দাম থাকবে, এবং সেটা নেওয়া কি সত্যি যুক্তিসঙ্গত হবে? বরঞ্চ আইফোন 11-এর দাম বাংলাদেশেও তো কমে গেছে, বাংলাদেশে আপনারা আইফোন 11 নিন, সেটাই অনেক বেটার হবে। এটা আমার মতামত। আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর অ্যাপেলের আইপ্যাড এয়ার 2020 সেটা AnTuTu বেঞ্চমার্ক স্কোর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইফোন 12-কে হারিয়ে দিয়েছে। আইপ্যাড আইফোন 12-কে হারিয়ে দিয়েছে, যদিও এখানে থাকছে বায়োনিক A14 চিপ। সেক্ষেত্রে অ্যাপেলের এইসব সুনামগুলো কিন্তু ক্রমশ ধাক্কা খাচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। অ্যাপেল এতদিন ধরে যে সুনাম অর্জন করেছিল সেটা ভাঙিয়ে এখনও চলছে। কতদিন চলবে? আমার কিন্তু এটা নিয়ে একটু সন্দেহ আছে। অ্যাপেলের এখনও সময় আছে। অ্যাপেলের উচিত আগামী যে ফোনটা আসবে সেই ফোনটা থেকে ঘুরে দাঁড়ানো, নতুন কিছু করা, শুধু টাকার কথা না ভাবা। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল আপনার সাথে। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।